আমরা এখন থেকে প্রতি মাসেই 1 থেকে 2 বার অভিযান পরিচালনা করব এবং আমাদের প্রত্যেকটা অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়। আমরা আগে লিস্টেড করি যে কারা কারা দালাল চক্রের সাথে জড়িত এবং প্রপার তথ্য নিয়েই তারপরে আমরা অভিযান পরিচালনা করতে আসি। তৈরি করে আমরা কোনোভাবেই এই দোষী ব্যক্তিকে ছাড়া অন্য কাউকে ধরি নাই, কারণ আমরা আগেই বলেছি যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করা, যে কে কে এর সাথে জড়িত তাদের ছবি সহ আমাদের কাছে আছে, যে এরা দালাল চক্রের সাথে জড়িত, এরা রোগীদের সমস্যা করতেছে, এরকম করে আমরা একটা লিস্ট করে তারপরে এখানে আসছি। এবং এই আপনাদের একটা আশ্বস্ত করতে পারি যে আমরা প্রতি মাসেই এ ধরনের অভিযান অব্যাহত রাখবো। ঢাকা মেডিকেলকে আমরা দালাল মুক্ত করার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাল্লাহ। এখানে ধরেন এখানকার একটা টেস্ট দিলে সেই টেস্টের রুগীকে নিয়ে একটা প্রাইভেট মেডিকেলে নিয়ে যেত, তার পছন্দের একটা জায়গায় নিয়ে যেত, ওইখানে সে কমিশন নিত বা বেশি টাকায় তাদের। এখানে আমরা যেহেতু সরকারি মেডিকেল, এখানে সুলভ মূল্যে পাবে, সব রোগীরা সেবা পাবে, সেটা না পেয়ে এরা দেখা গেছে যে আরো বেশি টাকা দিয়ে অন্য কোথাও জিম্মি করে এদেরকে টেস্ট করাইতো বাইরে নিয়ে, এবং তাড়াতাড়ি করে দিবে বা বিভিন্ন মানে লোভ দেখাইতো যে এটা করা যাবে। সারা দেশের কিছু শিক্ষিত বেকার যুবক ওষুধ কোম্পানিগুলোতে চাকরি করেন, তাদের কাজটা এমনই, ওদেরকে না ধরে কোম্পানিগুলোকে জরিমানা করা উচিত, কেননা এই মুনাফা কোম্পানি পায় আর ওরা পায় পারিশ্রমিক। বেকার ছেলেরা সরকারি চাকরি না পেয়ে বেছে নেয় এই কষ্টের কাজগুলো, সেখানে তারা বাধ্য হয়। তাদের বাধা দেওয়া বা এই ধরনের কাজগুলো করা এই পুলিশদের ঠিক হয়নি। পুলিশ অফিসার কি খেয়ে লেখাপড়া শিখেছেন আমি বুঝি না। কোম্পানির লোক কখনো দালাল হয়? দালাল যারা তাদের ধরুন, আর যদি দালালকে চিহ্নিত না করে ধরতে পারেন তাহলে চাকরি ছেড়ে দেন, কারণ একজন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কখনো দালাল হতে পারে না। যে অন্যায় করবে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত, তবে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। নির্দিষ্ট সময় নিয়মের মধ্যে তাদের উপস্থিত থাকা জরুরি, কারণ তাদের মাধ্যমে অনেক সময় একজন ডাক্তার নতুন ওষুধের তথ্য, ব্যবহার বিধি ও আপডেট জানতে পারেন। ডাক্তাররা মূলত মানব দেহ ও রোগ নির্ণয়ের বিশেষজ্ঞ, ওষুধ সংক্রান্ত হালনাগাদ তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব অনেকাংশ মেডিকেল প্রমোশন অফিসারদের উপরে থাকে না। তাই ওষুধ কোম্পানির প্রতিনিধি আর দালাল এক বিষয় নয়। দালালদের কাজ সম্পূর্ণ ভিন্ন এবং তাদের অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, কারণ তারা সমাজের জন্য ক্ষতিকর এবং রোগীদের জন্য ক্ষতিকর ডেকে নিয়ে আসে এই দালালগুলো। কিন্তু একজন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা মার্কেটিং করা এই লোক কখনোই দালাল বলে চিহ্নিত করা যায় না। অন্যদিকে এই যে পুলিশ বলতেছেন যে এখানে টেস্ট দিলে বিভিন্ন হসপিটালে ভাগিয়ে নিয়ে যেতে, এই কাজটা রিপ্রেজেন্টেটিভরা করে না, এই কাজটা ডাক্তাররা করে। ডাক্তারদের কাজই হচ্ছে রুগী ভাগিয়ে নিয়ে প্রাইভেটে গিয়ে অপারেশন করা, প্রাইভেটে কমিশন খাওয়ার জন্য প্রাইভেটে গিয়ে অমুক হসপিটালে গিয়ে এই টেস্টগুলো করে নিয়ে আসা। এই কথাটা রিপ্রেজেন্টেটিভরা বলে না, এই কথাটা ডাক্তাররা বলে। তাহলে আপনার আঙুল তুলতে হলে আগে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভদের উপর না, আগে ডাক্তারদের উপরে এই আঙুলটা তুলুন। ঢাকা মেডিকেলের ডাক্তাররা ঢাকা মেডিকেলের একবেলা ডিউটি করে কি করে, সারা দেশ বিদেশ গিয়ে তারা ভিজিটের বিনিময়ে রুগী দেখে বেড়ায়। অন্যদিকে তারা কি করে, হসপিটালে অপারেশন না করে তারা কি করে সুন্দরভাবে বলে অমুক হসপিটালে এসেন, এই টাকা নেব, এইভাবে অপারেশন করব। আপনি কি খেয়ে, মাথায় গু আছে না ঘিলু আছে আমি বুঝি না। আপনি বলেন আপনারা নাকি বিভিন্ন সোর্সের মাধ্যমে এইগুলো তথ্য পেয়েছেন। তথ্য যদি নিতে হয় আমার সাথে যোগাযোগ করুন। উদ্ভাট সাধারণ জনগণ, শিক্ষিত সহজ সরল নিম্নবিত্ত পরিবারের সন্তানদের উপর এভাবে জুলুম অত্যাচার না করে অন্তত ঢাকা মেডিকেলের বড় বড় যে ডাক্তাররা প্রফেসর আছে তাদের দিকে আঙুল তুলুন, তাহলে বুঝবো যে আপনার অভিযান ঠিক আছে। ওরা দালাল নয়, ওষুধ কোম্পানি মার্কেটিং অফিসার, মাস্টার্স পাস করা শিক্ষিত মানুষ। তাদের কাজই হলো হাসপাতাল ক্লিনিকের ডাক্তারের কাছে ভিজিট করে নিজেদের প্রোডাক্ট প্রমোট করা। ওরা সকাল থেকে রাত 11টা-12টা পর্যন্ত অমানসিক পরিশ্রম করে। ওদের কাঁধে টার্গেটের বিশাল বোঝা থাকে। ওরা আধুনিক দাস, পরিবারের মুখের দিকে তাকিয়ে দালাল তকমা নিয়েও ওরা এই চাকরি করতে বাধ্য হয়। ওরা দালাল নয়, বেতনের টাকা দিয়ে ওরা টার্গেট পূরণ করে। সারা মাস ফার্মেসি থেকে কিস্তিতে টাকা তুলে সংসার চালায়। ওরা যখন সকালে বাড়ি থেকে বার হয়ে যায় তখন সন্তান ঘুমিয়ে থাকে, যখন গভীর রাতে বাড়ি ফিরে তখনও আদরের সন্তান ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।
সন্তানকে আদর করার সুযোগ ওরা পায় না। ঘরে বৃদ্ধ বাবা মা, পিতা মাতা, স্ত্রী সন্তান দুবেলা খাবার তুলে দেওয়ার জন্য ওরা এই কঠিন চাকরিটা করে থাকে। ওরা দালাল নয়, ওদের প্রতি দয়া থাকা উচিত এই সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা। আর অপ্রয়োজনীয় ওষুধ লিখতে ডাক্তারকে প্রমোচনা করে হয়তো একজন লোক বলবে আচ্ছা বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে থাকে, আমি সবই বুঝলাম, কিন্তু শুধু এখানে ওদের দোষ দিলেই হবে? রিপ্রেজেন্টেটিভ এখানে সাথে সাথে যদি দালাল তকমাটা দিতেই চান তাহলে এখানে ডাক্তারদেরও দালালের তকমা দিতে হবে। কারণ বিশ্বখ্যাত সুপিয়া ওষুধ কোম্পানি বাংলাদেশ থেকে ব্যবসিয়ে গুটিয়ে চলে গেছে, কারণ এদের নোংরা মার্কেটিং অনেক সময় ঠিক আছে, কিন্তু এইটা মার্কেটিংয়ের সাথে বা ওষুধ প্রেসক্রিপশন লেখার পাশাপাশি কিন্তু এখানে ডাক্তাররাও জড়িত থাকে। যদি রিপ্রেজেন্টেটিভরা অপরাধ করে থাকে, পাশাপাশি আমি বলবো ডাক্তারও অপরাধ করে থাকে। আর তাই আমি এই যে দালাল তকমাটা যে বিভিন্ন ওষুধ কোম্পানি লোকজনকে ধরে নিয়ে গিয়ে হেনস্থা হেয় প্রতিপন্ন করেছে, তো আমি বলবো যে ওষুধ কোম্পানির উচিত কিছুদিন মাসখানিক কর্মবিরতি দেওয়া, তাহলে ওষুধের দুর্ভিক্ষ দেখা যাবে, কত শত মানুষ মারা যাবে, সরকারের মাথায় হাত পড়বে, তখন বুঝবে যে আসলে কে দালাল আর কে মানে রিপ্রেজেন্টেটিভ বা দেশের জন্য রাষ্ট্রের জন্য ভালো কিছু করছে, তখন বুঝতে পারবে। সারা জীবন কষ্ট করে লেখাপড়া করে যদি এমন একটা চাকরি তারা নিল এবং দালালের তকমা খেতাবটা পেল, এর থেকে বেকার যুবক থাকাটা মানে ভালো ছিল। কিন্তু একদিকে যেরকম আমাদের দেশে বেকার যুবকদের অনেক কষ্ট এবং বাবা মা পরিবারের মুখের দিকে তাকিয়ে তারা এই দালাল তকমাও মাথায় নিয়ে তাই তারা কাজটা করে থাকে। এবং এই জন্য আমি বলবো ওষুধ কোম্পানির উচিত 30 দিন ওষুধ সাপ্লাই বন্ধ করা, কারণ তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে তাদের জীবনেও কতটা প্রয়োজন, মানে এই রিপ্রেজেন্টেটিভদের যে প্রয়োজন আছে এই সমাজ এটা বুঝবে। এই শিক্ষিত মানুষগুলো সবাই অপমানের কথা বলে, কিন্তু তারা রাত দিন পরিশ্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থা মানে নিজেদের কর্মগুলো করে যাচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই বিষয়গুলো যেহেতু আমাদের সরকার বা আমাদের রাষ্ট্র ব্যবস্থা তারা চিহ্নিত করেছে, এখানে দেখেন এই পুলিশ অফিসার বলছে যে আমরা চিহ্নিত করেছি, তাহলে আপনারা কি চিহ্নিত করলেন? শুধু একজন মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ লোককে আপনি দালাল আখ্যায়িত করলেন। যদি উনি দালাল হয়ে থাকে পাশাপাশি, তাহলে ডাক্তাররা কি দালাল না? ডাক্তাররা কেন অন্যের প্ররোচনায় ওষুধ লিখে দেবে? আর ওষুধ তো লিখে দিতেই পারে, কারণ বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি যদি ভালো হয়ে থাকে তাহলে যে কোনো কোম্পানি যে কোনো ওষুধ লিখতেই পারে। আর যদি কোম্পানির সমস্যা থাকে তাহলে কেন সরকার সেই কোম্পানিটাকে ব্যান্ড করে দিচ্ছে না? তার মানে এখানে আমি বলবো পুরোটা দায়বদ্ধতা এই রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের। এখানে কোনো ডাক্তারকেও আমি দোষারোপ করব না, রিপ্রেজেন্টেটিভকেও আমি দোষারোপ করব না, এখানে তাহলে দোষারোপ হবে রাষ্ট্র ব্যবস্থায়। তাই আমি এই রাষ্ট্র ব্যবস্থাকে ধিক্কার জানাই যে রাষ্ট্র ব্যবস্থাতে একজন উচ্চ শিক্ষিত মাস্টার্স পাস ছেলে নিজেকে সুন্দরভাবে স্মার্টলি রিপ্রেজেন্টেটিভ তার কোম্পানিকে প্রমোট করতে গিয়ে দালাল আখ্যায়িত পায়। এই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে, এই দেশের সরকারকে আমি ধিক্কার জানাই এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে নিজের খেয়ে লেখাপড়া করে বছরের পর বছর পরিশ্রম করে যখন আমি মাস শেষে করা বেতনের জন্য একটা নিজের শ্রম বিক্রি করে যেখানে দালাল আখ্যায়িত হয়, ধিক্কা এই সরকার ব্যবস্থাকে। আপনারা সকলেই প্রতিবাদ জানাবেন, আশা করি সকলে ভালো থাকবেন।